গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। তো আজকে আমাদের সেশনটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024। আমরা সবাই জানি যে 14ই জুন পরীক্ষা হবে। তো তার নোটিফিকেশন পিএসসি দিয়ে দিয়েছে এবং সম্ভবত 4ঠা জুন থেকে অ্যাডমিট কার্ড পাবলিশ হবে। তো হাতে মোটামুটি 20 থেকে 25 দিন মতো সময় রয়েছে আজকে, মানে আজকেটা দিনটাকে বাদ দিলে। তো এই 20 থেকে 25 দিনে আমাদের মনে একটা ভয় শঙ্কা কাজ করে যে আমরা কতটা পড়বো, আমার সিলেবাস শেষ হচ্ছে না, আমার অন্যরা আমার থেকে কতটা এগিয়ে আছে, আমি কতটা পিছিয়ে আছি। তো এই সমস্ত কমন মানে ফিয়ার গুলোকে নিয়ে বা বা সেই ভয়টাকে ওভারকাম করার জন্য আমাদের কি কি করা উচিত, তার জন্য আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি 2022 সালের ডাব্লিউবিসিএস গ্রুপ বি ডিএসপি তে স্যার ডিএসপি হয়েছেন এবং সঙ্গে 2022 ডাব্লিউবিসিএস র্যাঙ্ক 1 প্রীতম মিশ্র স্যারকে। তো স্যার, আমাদের এখানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সময় দিয়েছেন আপনার শিডিউল থেকে। তো স্যার, স্ট্রেটকাট আমি একদম প্রশ্নে চলে যাচ্ছি, সময় নষ্ট করবো না বেশি আপনার। যে স্যার, আর তো 25 দিন মতো বাকি। তো একজন অ্যাসপিরেন্ট যার মোটামুটি প্রিপারেশন রয়েছে, সে এখন রিভিশন করছে, নতুন পড়ার সময় তো আর নেই খুব বেশি। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে তার মনে একটা ফিয়ার কাজ করে যে আমার সিলেবাস শেষ হচ্ছে না, আমার আরো পড়াটা দরকার। এই ফিয়ার গুলোকে মানে সে একটা ছেলে বা মেয়ে ওভারকাম করবে কিভাবে? হ্যাঁ, এবার মানে একটা যখন আমি অ্যাসপিরিয়েন্ট ছিলাম তখন আমার লাস্ট এক্সাম মানে যে পরের দিন এক্সাম হলে ঢোকার আগে অবধিও ক্যান্ডিডেটের মনে হওয়া স্বাভাবিক যে আমার কিছু না কিছু বাকি রয়ে গেছে, কিছু না কিছু পোর্শন বাকি রয়ে গেছে বা একটু পড়লে হয়তো ভালো হতো। এটা খুবই পজিটিভ একটা সাইড। তো এটা এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কারণ সবাই একই স্টারে রয়েছে। কোনোদিনই কম্পিটিটিভ এক্সামের সিলেবাস কখনোই পুরোপুরি তুমি কমপ্লিট করে যেতে পারো না। তুমি একটা সম্যক ধারণা নিয়ে একটা সম্যক ধারণা নিয়ে যেতে পারো সাবজেক্টটা সম্বন্ধে। যদি ওরা চায়, যদি এক্সামিনার যদি চায় যে আজকে 100-র বেশি কাট অফ তুলতে দেবো না ক্যান্ডিডেটদের, তাহলে ওরা সেরকম কোশ্চেন সেট করতে পারবে। যদি চায় যে ঠিক আছে আস্তে আস্তে 130-40 তুলে দিক, সেরকম ওরা করতে পারে। তাই আমাদের যা পড়েছি আমাদের মনে রাখতে হবে যে কনফিডেন্স নিজের উপর থাকতে হবে যে হ্যাঁ যেটা পড়েছি একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে যেতে হবে যে হ্যাঁ আমাদের দ্বারা হয়ে যাবে, আমরা এই ক্লিয়ার করে ফেলতে পারবো। মনেও যদি ভয় থাকে তাহলে না আমরা এক্সামটাই ভালো করে দিতে পারবো না, যে হবে কি হবে না, কতটা কি করতে পারছি, মানে ঠিক করছি কিনা, এরকম ভয় থাকলে কিন্তু অ্যাটেম্পটই পারবে না। প্রিলিমস এর কি হচ্ছে গিয়ে, তুমি প্রিলিমস এ খুব বেশি স্কোর করা যায় না। অনেকে অনেকে আছেন খুব এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা ভালো স্কোর করেন। আমি পার্সোনালি দুটো ডব্লিউবিসিএস যে দিয়েছি, আমার প্রিলিমস এর স্কোর কার্ড আমি বলছি 136 ডব্লিউবিসিএস 22-এর আমার যেটা সিলেকশন হয়েছে, আর 2023-এ 1110 বা 1112 এরকম কিছু ছিল। তা দুটোই আমি ক্লিয়ার করেছি। এবার খুব বেশি আমি কাট অফের থেকে বেশি পাইনি। তা অনেকে বেশি পায়, কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ অ্যাবাভ অ্যাভারেজ থাকলে ক্লিয়ার হয়ে যায়, এত বেশি প্যানিক করার দরকার নেই। একদম। আচ্ছা, এইখানে একটা শব্দ যখন মানে আলোচনা সাপেক্ষে উঠে যে কাট অফ, তো এইটা আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের যে কোনো পরীক্ষার আগে একটা কমন ভয়ের জায়গা, যে পরীক্ষা প্রশ্ন হলোই না, ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গেই একটা কমন প্রশ্ন কাট অফ কত হবে। তো কাট অফ তো বলা সম্ভব না, কোনোদিনই কেউ প্রেডিক্ট করতে পারে না। যেটা আপনি বললেন যে চাইলে 100 তুলতে দেবে না, চাইলে 140-50 তুলতেই পারে। তো একটা তো সেফ স্কোর হয়, যে সেফ স্কোরটা আমাকে টার্গেট করে প্রিপারেশন করাটা উচিত। তো কি এই সেফ স্কোরের ব্যাপারটা কিভাবে মাথায় রাখবে ছেলেমেয়েরা? দেখো, সেফ স্কোর হচ্ছে গিয়ে কিছু কোশ্চেন যেগুলো থাকবে, মানে যারা সিনসিয়ার এবং সিরিয়াস ক্যান্ডিডেট তারা পেপার দেখে বুঝে যাবে যে দেখো কিছু কোশ্চেন আছে না, 50% কোশ্চেন আমি ধরে নিচ্ছি যে 50-55% কোশ্চেন না সবাই পারবে, মানে পেরেই যাবে যারা রেগুলার স্টাডি করছে। এবার সেগুলো তাকে পারতেই হবে, সেখানে কোনো ভুল ভ্রান্তি করা যাবে না। এবার তারপর যেটা করবে সেটা নিজের রিস্কে, নিজের আর কি কতটা মানে অ্যাবিলিটি রয়েছে কোশ্চেনটাকে আন্ডারস্ট্যান্ডিং এর, নিজে কতটাকে পড়েছে। মানে সব কোশ্চেন ডিরেক্ট কেউ কমন পাবে না, কিছু জিনিস নিজের ইনটিউশন ওখানে ম্যাটার করে ওই এক্সামে, ওই এক্সাম ডেতে। তো এই ফ্যাক্টর গুলো কাজে লাগালে যে সে যদি আরো 10% যদি এক্সট্রা করে ফেলতে পারে, তাহলে তার কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। এবার সেটাই কখনো 120, 130, 110 এরকমই ফ্ল্যাকচুয়েট করছে জিনিসটা। তা আমি যদি 130 ধরে আমার চলা উচিত, কিন্তু আগের বার 2023-এ আমি যেহেতু এক্সেপশন, তাই জন্য 2023টা মানে একটা বড় ফ্যাক্টর কাজ করছে। তাই অনেকের মনে হবে যে আমি তো ভাই 120টা করতে পারলাম না, তাহলে আমি হয়তো সিলেকশনই এবার হবে না, তখন হাল ছেড়ে দিল পরীক্ষার হলে। এটা করলে চলবে না, মোটামুটি তাকে অপটিমাম এফর্ট দিয়ে যেতে হবে।
যতটা টানা যায়, স্ট্রেচ করা যায়। আবার খুব বেশি নেগেটিভ করলেও হবে না, এটাও একটা ফ্যাক্টর। হ্যাঁ, মানে অনেকে করে কি যে একদম 200টা অ্যাটেম্প করে ফেলে, তখন দেখা যায় হ্যাঁ, তার 50টা 60টা বেশি ভুল হয়ে গেল, তখন কাট অফটাই ক্লিয়ার হলো না। তো এইটা হ্যাঁ। একটা কথাটা মাথা রাখা উচিত যারা পরীক্ষা দিচ্ছে, তারা স্যার যেটা বললেন যে মানে একটা এমন অ্যাবসার্ড অ্যাটেম্প না করা উচিত যাতে আর কি হুম আমি যদি না জানি ভুলভাল উত্তর না করাটাই বেটার। আচ্ছা স্যার, হুম এখানে হুম একটা বিষয় যে স্যার অনেকে হুম আমি আমি একটু সাবজেক্টের দিকে আসছি, যে একটা কমন ফিয়ার কাজ করে যে ইংরেজি এবং সায়েন্স এই দুটো সাবজেক্ট নিয়ে অ্যাভারেজ ছেলে মেয়েদের একটু ভয় আছে, ছেলে মেয়েদের, যে মানে ইংরেজিতে কি পড়বো এক্সাক্ট, ইভেন এখন প্রশ্নের যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে মানে অন্তত ইংলিশে, তো সেইগুলোকে অন্তত একটা অ্যাভারেজ নাম্বার তোলার জন্য কি করা উচিত? বাকি তো কম বেশি হ্যাঁ, সবাই সবকিছু পারে। ঠিক আছে। আমি বলবো মানে আমার ক্ষেত্রে বা অনেক যারা ক্যান্ডিডেট হচ্ছে তাদের জন্য ইংলিশ কিন্তু খুব সেফ জোন স্কোর করার। 25 যে কোশ্চেন আসে তার মধ্যে না 20টা যারা মোটামুটি ইংলিশ নিয়ে প্র্যাকটিস করেছে থ্রু আউট দ্য ইয়ার, যারা ভোক্যাব বা গ্রামারটা ঠিকঠাক করে একটু জানলে 20 নাম্বার কিন্তু আরামসে তোলা যায়। খুব ভালো করলে 22-23 তুললে দুটো তিনটে নেগেটিভ হবেই, ছেড়ে দাও, 20 তো তোলা যায়। কিন্তু ইংলিশটাকে ওই জন্য ভয় পেয়ে, কারণ জিএসটা না, ইংলিশটা একটা বাউন্ডারি রয়েছে, ইংলিশে খুব বেশি টাফ কোশ্চেন করার জায়গা নেই, সিলেবাসটাই লিমিটেড, খালি কনসেপ্টের উপর খেলা হবে। বাকি যেটা রইবে হচ্ছে কি জিএস এ তুমি সায়েন্স সায়েন্স পোর্শন এরকম কখনো কখনো করতে পারে যে ফিজিক্স থেকে একটা এমন কোশ্চেন করলো যেটা হয়তো আমরা জানি, কিন্তু এমন একটা একটা মানে ম্যাথমেটিক্যাল একটা কোশ্চেন দিয়ে দিল যেটা হয়তো ওই সময় করতে পারলাম না ফর্মুলাটা মনে রাখার না রাখার জন্য। যদি বলে যে ওহম কিসের ইউনিট, সেটা একটা কোশ্চেন। আবার যদি ওহমের উপর যদি রেজিস্ট্যান্স প্যারালাল রেজিস্ট্যান্স যদি একটা কোশ্চেন দিয়ে দেয়, তাহলে হয়তো করতে পারছে না ক্যান্ডিডেটরা। এবার এবার সেটাই যে ইংলিশ অলওয়েজ সেফ জোন, ইংলিশের উপর বেশি ফোকাস করা উচিত, 25টার মধ্যে 20 ট্রাই করাই উচিত। বাকি সায়েন্স নিয়ে আমি বলবো যে যতটা পারা যায় করো, মানে বেসিক ম্যাথমেটিক্যাল পার্টগুলো করে রাখা উচিত। ফিজিক্সের ক্ষেত্রে যেমন যেটা বললাম, ডিস্ট্যান্সের কিছু সূত্র মনে রাখা উচিত। কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, অণু পরমাণু নিয়ে অনেকে জটিল কোশ্চেন করে ফেলতে পারে, সেগুলো করলো। আচ্ছা, বাকি কনসেপ্ট যদি বলি, বায়োলজি, বায়োলজি তো আমি নিজেও খুব উইক ছিলাম। তো যতটা হয় আর কি, খুব বেশি, কারণ আগের বার সেল ডিভিশন, প্রফেজ, ইন্টারফেস, মেটাফেজ নিয়ে অনেক কিছু কোশ্চেনে চলে এসেছিল। হ্যাঁ, তো সেগুলো সবসময় মানুষের মনে থাকে না ক্যান্ডিডেটদের। তো ওয়াইল্ড গেস করে লাভ নেই, যদি পারা যায় তাহলে হিট করে আসা উচিত। আচ্ছা, তো মানে এখানে স্যার যেটা বলছেন যে মানে ইংলিশ নিয়ে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে, বাট ফিয়ারটাকে যদি নিজের পাওয়ার বাড়ানো যায়, একটু মানে কনসেপ্ট থাকলে যদি অ্যাটেন্ড করা যায়, নাম্বার কিন্তু অন্তত সায়েন্সের রেসপেক্টে বেশি ওঠে। অর্থাৎ যেখানে হ্যাঁ, ইংলিশ ছেলেমেয়েরা ভয় অলওয়েজ, পায় যে ইংলিশটা। একদম, হুম যে 12 13 বেশি তুলতে পারবো না, আরো কম হবে, তো তাকে বাড়িয়ে খেলা যায়। হুম আচ্ছা স্যার, এবার রাইট। একটা প্রশ্ন আপনার কাছে করব, যে মানে অনেকে এখন মানে ধরুন অনেক ছেলে মেয়ে আছে যে এখন জানতে চাইবে যে মানে অমুক পার্টিকুলার বিষয়টার জন্য কোন বই পড়বো, বা অমুক পার্টিকুলার বিষয়ের উপরে কটা এমসিকিউ করা উচিত, তো এই মুহূর্তে কোনটা বেশি দরকার, রিভিশন নাকি নতুন নলেজ অ্যাড করা? একদমই আমি বলবো যে সময় খুব লিমিটেড, তাই জন্য আমাদের নতুন বই নাড়াচাড়া করে একদমই কিছু আমরা বেশি কিছু করার নেই। পরীক্ষা কিন্তু কোশ্চেন যদি কেউ দেখে, কোনো অ্যাবসার্ড কোশ্চেন, বিশাল নতুন কোনো কোশ্চেন খুব কম থাকে। যা থাকে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 2023 এক্সাম কোশ্চেন এসেছিল, গণপতি উৎসব বাল গঙ্গাধর তিলক চালু করেছিলেন 1893 সালে, তো শিবাজি উৎসব কত সালে আহ, করা হয়েছে। ওখানে দুটো ক্লোজ অপশন ছিল, 96 97। তাহলে আমি কি মানে নতুন কিছু কোশ্চেন, এটা কিন্তু বইয়ের মধ্যেই রয়েছে, কিন্তু অতটা খুঁটি হয়তো আমরা পড়ি না। আমরা হয়তো উপর উপর দিয়ে পড়ি যে এই দুটো উৎসব কে আহ, চালু করেছিলেন। তো আমাদের যেই বইটা রয়েছে, আমরা যেই বই পড়ি, পার্সোনালি আমি যখন পড়তাম তরুণ গোয়াল, কেউ যে নিতিন সিংহানিয়ার ম্যানুয়াল পড়েন সে, বা অন্য যে যেটা ফলো করছে ম্যাটেরিয়াল, সেটাই পড়ুক, এবং একটু খুঁটিয়ে পড়ুক, এবং লজিক্যালি সিকোয়েন্স মেনটেন করে করুক। ঠিক আছে, আমি এটাই বলবো। এমন না যে খুব অ্যাবসার্ড কোশ্চেন আসবে না, যেগুলো পড়ছে সেগুলোর মধ্যেই আসবে, কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন এখন দেওয়ার ট্র্যাডিশন চালু হচ্ছে ডব্লিউবিসিএস এ, তো এক কথায় হয়তো উত্তর আসবে না অনেক কোশ্চেনের। তো আমার মনে হয় যেগুলো স্ট্যান্ডার্ড যেগুলো পড়ছে সেগুলোই পড়ুক, নতুন কিছু করার দরকার নেই আপাতত। আচ্ছা স্যার, এখানে আরেকটা দ্বিতীয় প্রশ্ন, যে এখন অনেকে আছে যে চাইছে প্রচুর মক দিতে, তো অ্যাটলিস্ট পরীক্ষার আগে আর তো সময় কয়েকদিন, তো কটা মক দেওয়া উচিত? দেখো, মকের বিষয়ে আমি যদি বলি, মক যার যেটা মানে কমফোর্ট লেভেল, মানে আমার কাছে কমফোর্ট লেভেল ছিল পিওয়াই কিউ, আমি খুব মক দেইনি বলতে গেলে।
পিওয়াই কিউ কারো যদি প্রথম টার্গেট থাকে পিওয়াই কিউ, তারপর যদি সে নিজেকে আরো লেভেল স্ট্যান্ডার্ড করতে চায় তাহলে 10 থেকে 12টা মক দিল। সময় রোজ যদি একটা রোজ দুদিনে একটা করে মক সিরিয়াসলি দিল, খুব ভালো হবে। তার বেশি মক দিয়ে লাভ নেই। মানে দিলে দিতে পারে ক্যান্ডিডেট যদি একটা এক্সামের আগের দিন একটা মক দিল, বা একটা ধরো পিওয়াই প্র্যাকটিস করলো যাতে তার কনফিডেন্স বিল্ড হয়ে যায় পরের দিনের জন্য। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড পেপারে দেখতে হবে মকের রেলিভেন্স লেভেলটা কিরকম। আচ্ছা, তার মানে মোটামুটি হাতে আর সময় আছে, তাতে যার যেমন সময় তেমন সংখ্যায় মক দেওয়া উচিত, যেটা তার টাইমটা হ্যাম্পার না করে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হয় হ্যাঁ, যে এই যে ধরুন মানে মক দেওয়ারটা একটা মেইন বিষয় হচ্ছে যে যদি নিজের নিজের পেপার না তৈরি করে মক দেয়, কোথাও একটা মক দিল, যে আমি হ্যাঁ, হ্যাঁ, অনেকজনের মধ্যে কোথায় আছি। তো এবার একটা ফিয়ার কাজ করে exactly. যে ও আমার থেকে বেশি পড়ে নিল, আমি পারলাম না, এই ফিয়ারটাও কাটানো খুব দরকার। তো তার জন্য কোনো ট্রিক্স? দেখো ওটা তো সবসময় একটা কাজ করবে, যে কম্পারিজন করতেই হবে, ওটাই আমাদের মানে গ্রো করাবে। এবার বাট কি মনে রাখতে হবে যে আমাদের আজকে যে যে পারফরমেন্স দিচ্ছে এক্সাম ডেতে কিন্তু পারফরমেন্স পুরো অনেকটা চেঞ্জ হয়ে যায়। তাই মানে নিজের মক দেওয়া মানে হচ্ছে কি নিজেকে কোথায় রয়েছো, নিজের জায়গাটা কোথায় সেটা অ্যাসেস করা। এর বেশি কিছু না, যে আমি ওই জায়গাটাই থাকবো সেরকম কিছু না। হ্যাঁ, আমার যদি মনে হয় যে আমার এই পার্টটা, আমার কনস্টিটিউশন পার্টটা একটু উইক আছে, আমি আর একটু শার্পেন করবো, এটুকুই আমার মকের তাৎপর্য থাকবে। খুব বেশি কম্পারিজন করে লাভ নেই। কারণ যে এই কোশ্চেনে আজকে 90% পেয়েছে, হয়তো আমি সেই কোশ্চেনে অন্যরকম একটা কোশ্চেন 99% পেয়ে গেল। তাই নিজেকে থাকাটা মেইন মানে কি ফ্যাক্টর এখন। একদম। আচ্ছা, এবার একটা প্রশ্ন খুব মানে এখানে থেকে মানে বিগত 2-3 বছরের প্রশ্ন ঘাঁটলে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে একটু ডিপে গিয়ে প্রশ্ন আসছে। মানে আগে যেরকম শর্টকাট প্রশ্ন আসতো, দু একটা কনসেপচুয়াল প্রশ্ন ঢুকে পড়ছে। ওয়েস্ট বেঙ্গলের ওরিয়েন্টেড যে হিস্ট্রি, মানে হিস্ট্রির যে পার্টটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আছে তার উপর প্রশ্ন হচ্ছে। তো সেইগুলোর কোনো কি প্রপার সোর্স যদি সাজেস্ট করেন? আচ্ছা, সেগুলোর প্রপার সোর্স বলতে গেলে মানে এই মুহূর্তে আমি বলবো যে মানে যদি কোনো ভালো ম্যাটেরিয়াল কেউ যদি ফলো করছেন কোনো কোচিং সেন্টারের, বা কোনো যদি বই তারা ফলো করে থাকে সেগুলোই করুক। আরিয়ান্তের যে বইগুলো, বা ওই আমাদের একজন যে বাংলার একটা বই রয়েছে, সেগুলো যদি কেউ করছে করুক। বাকি হচ্ছে কি খুব বেশি অ্যাবসার্ড কোশ্চেন আমি আবারও বললাম আসবে না। আর যদি সেই কোশ্চেন আসবে হার্ডলি 2-3টে, তার জন্য প্রচুর নতুন ম্যাটেরিয়াল ঘাটাঘাটি করার প্রয়োজন নেই। হ্যাঁ, যেগুলো পেপারে রেগুলার চর্চা চলছে, বা যেগুলো আমরা স্ট্যান্ডার্ড যাই 9-10 8-9-10 বইতে যা পাচ্ছি সেগুলোই মোটামুটি চলবে। কোনো ঐতিহাসিক স্থান পেপারে যদি এখন মানে চর্চা থাকে সেগুলোই করুক। মানে খুব বেশি এদিক ওদিক ঘাটাঘাটি করে দরকার নেই। একটা ঐতিহাসিক স্থান খুঁজতে গিয়ে আমি অনেক পুরো একটা দিন দিয়ে দিলাম, একদম না। জাস্ট আমি যদি গুগল সার্চও করি, এখন তো চ্যাট জিপিটি বা যা কিছু চলেছে এআই টুলস, যে ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল প্লেসেস অফ ওয়েস্ট বেঙ্গল, ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস অফ ওয়েস্ট বেঙ্গল, যতটুকু যা আসে ওগুলি জাস্ট রিভাইজ করলেই হবে। আচ্ছা, এই যে রিভাইস হলো, এই রিভাইস নিয়ে এবার আমরা আমাদের স্টুডেন্টদের একটা দুটো প্রশ্ন নিচ্ছি, ভ্যালিড কোশ্চেন অবশ্যই। রিভিশন একজন প্রশ্ন করছে, আমি আমি কোশ্চেন স্ক্রিনের উপর তুলে দিচ্ছি, যে রিভিশন দিতে টাইম বেশি লেগে যাচ্ছে, তা র্যাপিড রিভিশন কিভাবে দেব? হ্যাঁ, দেখো র্যাপিড রিভিশন ইন দ্য সেন্স, রিভিশনকে যদি বলি নতুন করে আবার পড়া শুরু করলেও হবে না। হ্যাঁ, একটা বই আমি যেগুলো জানি সেগুলো জাস্ট চোখের নিমিষে মোটামুটি শেষ করতে হবে। আমি যদি জানি এখন মডার্ন হিস্ট্রি, আমি যদি এক লাইন বাই লাইন পড়ি হবে না। আমি দেখলাম 1885 লর্ড ডাফরিন, এই ওভারঅল একটা দেখলাম, দেখে চলে গেলাম। মোটামুটি একটা তো আমাদের স্টোরি আমরা বানিয়ে রাখি প্রত্যেকটা সাবজেক্টের। হ্যাঁ, এইগুলো আমরা জানি এভাবে সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে। ওটার পিছনে বারবার সময় দিলে হবে না। নতুন তুমি যদি কিছু একটু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো সেগুলোই করলে মানে রিভাইজ দেবে, বাট বুঝে শুনে আর কি। মানে আবার নতুন করে সাবজেক্টটা পড়ছো একদিন দুদিন দিয়ে এরকম করলে হবে না, কুইকলি করতে হবে। মানে মোদ্দা কথা, যেগুলো দেখে আমার মনে হচ্ছে আমার মনে আছে সেগুলোকে বেরিয়ে যাব, যেগুলো দেখে মনে হচ্ছে হ্যাঁ, ভুলে গেছি সেগুলোকে জোর দিয়ে পড়বো, পড়ে আবার পরেরটায় যাব। ওকে। তো এক্স্যাক্টলি আর একটা এক্স্যাক্টলি। প্রশ্ন এখানে করছে, এটাও মানে মোটামুটি ভ্যালিড কোশ্চেনই, যে মানে পিওয়াই কিউ হলো, রিভিশন দেওয়া হলো, কিন্তু এরপর একটা জায়গা থাকে এমসিকিউ প্র্যাকটিস। তো এমসিকিউ প্র্যাকটিসের কোনো সোর্স জানতে চাইছে। হ্যাঁ, দেখো এমসিকিউ প্র্যাকটিসের সোর্স হচ্ছে কি আবারও বললাম, যে যেটা করছে নতুন করে। এবার তোমাদের যে বুলস আই এর যে মক গুলো রয়েছে সেগুলো থেকে সে একটু মক দিয়ে এমসিকিউ প্র্যাকটিস করতে পারে।
বা বা পিও যে যদি কোনো স্ট্যান্ড বইয়ের পিছনে এমসিকিউ থাকে সেগুলো করতে পারে, বা সেরকম এমসিকিউ প্র্যাকটিসের তো কোনো প্রপার সোর্স ওরকম করে নেই, যে যেখান থেকে করতে পারছে আর কি, মানে কোনো ওয়েবসাইট, যার কোনো যেটা বই সুবিধা। ইত্যাদি হ্যাঁ প্রভৃতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মক, একটা মক হচ্ছে কি বেস্ট সোর্স অফ এমসিকিউ প্র্যাকটিস আমি একদম। বলবো। মানে মকটা দিয়ে বাড়ি ফিরে এসে অনেকে করে কি যে মানে কোশ্চেনটাকে ফেলে রেখে দেয়, কিন্তু সেই না না, মকটাকে স্টাডি করলে অনেকগুলো এমসিকিউ আরো মানে অনেক অনেক এমসিকিউ তৈরি হয়, হ্যাঁ এটা একটু বোঝা দরকার। ওটাই একটা স্টাডি ম্যাটেরিয়াল তৈরি হয়ে যাবে, যে আজকে নতুন কোশ্চেন পেলাম সেগুলো আমি একটু, আমি দেখো মকে কি অনেকগুলো কোশ্চেন তো পারবো না, সেই কোশ্চেন গুলো আমাকে একটু বইতে আবার রিভাইজ করে নিলাম, যে হ্যাঁ এই পার্টটা একটু ফ্রিডম স্ট্রাগলটা একটু দেখিনি, বা আমাদের এগ্রিকালচার নিয়ে একটু দেখিনি কিছু আছে, মানে পড়ার প্রচুর টপিকস রয়েছে, একটু একটু কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ করে নিলাম, হ্যাঁ এরকম ভাবে রয়েছে থাকবে আর কি, সবকিছু পার্ট বাই পার্ট তুমি একটু অ্যানালাইসিস করতে পারো মক দিয়ে। এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা প্রশ্ন একজন করেছে যে সময় খুব কম, তো কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে স্টাডি করা যেতে পারে, কারণ এখন তো পিএসসি প্রশ্নে কারেন্ট অ্যাফেয়ার্স এ কারেন্ট খুব কম থাকছে, তো তার মানে অ্যাপ্রোচ কি হবে? দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি দেখেছি কিছু কিছু জিনিস যেগুলো রয়েছে, মানে মানে প্রত্যেকবারে যেগুলো করে নেবারিং কান্ট্রিজ উপর খুব ফোকাস থাকে, এবং ইউএসএ ইউকে এদের কি প্রেসিডেন্ট কোন পার্টি তারা বিলং করে সেগুলো থাকে, হ্যাঁ এগুলো চলবে, বা কোনো ইম্পর্টেন্ট যেগুলো রিপোর্টস, ইন্ডাইসেস যেগুলো, মানে এগুলো ডব্লিউবিসিএস এর মোটামুটি প্যাটার্ন দেখা যাচ্ছে, বা স্পোর্টস অ্যাওয়ার্ড, কোনো মানে বিখ্যাত ব্যক্তি, কোনো ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস যেগুলো, যে ইউপিএসসি চেয়ারম্যান কে, মানে খুব বেশি র্যান্ডম কোশ্চেন করে না এরা, এরা পার্টিকুলার টপিক ওয়াইজ পার্টিকুলার জায়গা থেকে কোশ্চেন করে, কোনো যদি চলচ্চিত্র কোনো এইভাবে তোমাকে সেগ্রিগেট করতে হবে টপিক ওয়াইজ। মানে যে টপিক গুলো এই মুহূর্তে খবরে আছে সেগুলোকে ভালো করে দেখা আর কি, হ্যাঁ এবং আমি অবভিয়াসলি বলবো রেলিভেন্ট টপিক। হ্যাঁ 2024-এর হ্যাঁ কোনো ইম্পর্টেন্ট কোনো কোনো স্টেটে অনেকগুলো স্কিম ইমপ্লিমেন্ট হচ্ছে সেগুলো একটু দেখে নিলে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স তো হিউজ পোর্শন, তো ওটা ওখান থেকে আমরা খুব বেশি কভার করতে পারি না, বাট আমাদের জন্য একটা ধারণা থাকে যে হ্যাঁ আমি যেন একটা হিট করতে পারি, আমার এটাই কথা হবে, তুমি স্টাডি এভাবে করবে তুমি যেন একটা মোটামুটি গেস করতে পারো, যে চেনাশোনা কোশ্চেন পেলে, যে হ্যাঁ দেখলাম হয়ে করে দিতে পারলাম অ্যাটেম্প্ট। ওকে, আমরা মোটামুটি আলোচনার শেষ পর্বে এসেছি। যে মানে একটা জায়গা এখন দেখা যাচ্ছে যে প্রিলিমস হোক বা মেন্স হোক, রিজনিং এর জায়গাটা আস্তে আস্তে কমছে, সেখানে জায়গা নিয়ে হ্যাঁ নিচ্ছে ম্যাথামেটিক্স। তো এবার ম্যাথামেটিক্স এ অ্যারিথমেটিক পার্টটা আমি সরিয়ে রাখলাম, কিন্তু তার জায়গাতে দু তিনটে অ্যাডভান্স ম্যাথও আসছে, প্রিলিমসও দু একটা পাচ্ছি, তো তার অ্যাপ্রোচ হুম, কি হবে? দেখো প্রিলিমসে অ্যাডভান্স ম্যাথ খুব বেশি টাফ কোশ্চেন করবে না, করবে হচ্ছে কি কোনো সার্কেলের উপর, কোনো সার্কেলের ইম্পর্টেন্ট কোনো থিওরেম, বা কোনো পিথাগোরাসের কোনো কিছু, বা ট্রিগোনোমেট্রি কিছু দিয়ে দিল সেরকম কিছু, বা অনেক সময় নাম্বার সিস্টেমের কিছু একটা অঙ্ক টঙ্ক দিল, হ্যাঁ ডিভিশন টাইপের, বা রিমাইন্ডার থিওরেম। তো আমরা তো সারা বছর ম্যাথ করি, আমরা তো ওভারঅল ম্যাথ নিয়ে প্র্যাকটিস করি, আমরা এক্সাম দিতে যাব, আমার মনে হয় না সেগুলো তো ক্যান্ডিডেটের খুব বেশি অসুবিধা হবে যদি সে প্রপারলি ঠিকঠাক হতে প্রিপারেশন নিয়ে রাখে, জাস্ট একটু মেন্স এর কোশ্চেন গুলো রিভাইজ করা উচিত হবে তাদের, আমি এটাই বলবো, মেন্স এর যে পেপার 6 তারা সেটা যেন করে যায় লাস্ট 2 ইয়ার্স এর, তাহলে অনেকটাই কন্ট্রোলে থাকবে, 4-5টা কোশ্চেন 6-7টা কোশ্চেন হয়তো দেবে ম্যাথের মধ্যে, ম্যাথে তো ওগুলো করলে আমার মনে হয় এনাফ, খুব বেশি এদিক ওদিক করার দরকার নেই, নতুন কোনো সোর্স থেকে করার প্র্যাকটিস করার দরকার নেই। ওকে, তার মানে একটাই কথা আজকে আমাদের আলোচনা উঠে এলো যে যে জায়গাটা আমার রেগুলার সেই জায়গাটাকে রেগুলারের মতো করে রেখে, এবং তাতে যদি আমার কোনো মানে লুফল থাকে সেটাকে ক্লিয়ার করা, কারণ সেইটা ভুল করার কোনো জায়গা হ্যাঁ নেই। এবং যেটা খুব হুম টাফ তাকে অন্তত আরেকটু বেটার করা, যে যেন আমি একেবারে ছেড়ে না আসতে হয়, কারণ সেই জায়গাটা আর আমার কাট অফের মধ্যে যেন গ্যাপ না তৈরি হয়। এই দুটো হুম হচ্ছে হুম মেন বক্তব্য। আচ্ছা, হুম। এবার একজন দুজন জানতে চাইছে, যেহেতু এটা একটুখানি মানে প্রপার কোশ্চেন নয়, যে দিনে কটা করে সাবজেক্ট পড়া উচিত, এটা মানে যদি কোনো আইডিয়া একটা হ্যাঁ, মানে রুটিন তো হয় না তবু। দেখো, আমি বলবো যে যদি দিনে করতে চায়, দিনে আমাদের সাবজেক্টই রয়েছে এই 5টা থেকে 6টা, তার মধ্যে দিনে 2টো বা 3টের বেশি, খুব বেশি বেশি এফর্ট দেওয়া উচিত না, যেদিন আমি ম্যাথ করলাম সেদিন আমি একটু কারেন্ট অ্যাফেয়ার্স করলাম, হ্যাঁ, বা সেদিন আমি ইংলিশটাও করে নিলাম, আবার যেদিন আমি হিস্ট্রি করলাম তার সাথে আমি একটু যদি পলিটি করে নিই, কারণ হিস্ট্রির কিছু পার্ট পলিটির সাথে কানেক্টেড, মানে রেগুলেটিং অ্যাক্টস গুলো এগুলি মিক্স করে আর কি করলাম কিছুটা, আর জিওগ্রাফি আর ইকোনমি একদিন করলাম, এভাবে করে, আর সায়েন্সটাকে একদিন একটা সময় দিলাম, কারণ সায়েন্সটা যেহেতু 3-4টে সাবজেক্ট মিলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে,
সায়েন্সকে একদিন দিলাম, তার সাথে একটু ম্যাথ প্র্যাকটিস করলাম, এইভাবেই করতে হবে। মানে একদিনে সব সাবজেক্ট পড়াতে যাবে না, পসিবল নয়। একটা চ্যাপ্টার পড়তে শুরু করতে করতে 1 ঘন্টা হয়ে যায়। তো আমি বলবো লিমিটেড টাইম পড়ো, 6 ঘন্টা। আর 6 ঘন্টা যদি কেউ পড়ে, 6 থেকে 7 ঘন্টা, একটু বোর্ডম মানে মনোটোনাস যদি হয়ে যায়, তাহলে একটু প্র্যাকটিস করে নিল, একটু মক কোনো বা ছোট একটা কোনো কুইজ দিয়ে দিল, PRQ দেখে নিল, এইভাবেই করতে হবে। আচ্ছা, এখানে একটা স্যার একটাই শেষ প্রশ্ন আজ করব, যে 6 থেকে 7 ঘন্টা যারা বাড়িতে আছে তারা পড়তে পারছে, তো যারা ওয়ার্কিং ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট হবে। ওয়ার্কিং ক্যান্ডিডেটদের বলবো খুবই টাফ ক্রিটিক্যাল সিচুয়েশন, তাদের একটু ছুটি ছাড়া নিয়ে যদি ম্যানেজ করতে পারে টাইম অফিস যাওয়ার আগে, বা অফিসে গিয়ে যদি কোনো কিছু রিভাইজ করতে পারে, অফিস থেকে এসে অবশ্যই বেশি সময় দিতে হবে। সময় খুব কম, কম্পিটিশন ও এক্সেসিভ কম্পিটিশন এখন মার্কেটে। তো এফোর্ট তো একটু দিতে হবে আর কি, যতটুকু সময় পাওয়া যায় ইউটিলাইজ করতে হবে, বেশি কি আর করা যায়। ওকে, তো মোটামুটি একটা মনোজ্ঞ আলোচনা আমরা পেলাম এবং অনেকগুলো পয়েন্ট এখান থেকে উঠে এলো, যে একদম মেন যে জায়গাটা, যে রিভিশন দাও বেশি, নতুন অ্যাড করো কম, যে জায়গাটা রেগুলার তাকে বেশি করে রিভাইজ করো, যে জায়গাটা টাফ তাকে রিভাইজ করো কিন্তু যতটা সম্ভব ততটা করো, এবং মেন হ্যাঁ, আমি খেলাটা হচ্ছে যেমন যেমন এক্সাম হলে। হ্যাঁ, এক্স্যাক্টলি বলুন স্যার, এক্সামের বলুন দিন বলুন বলুন। কিভাবে নিজের হ্যাঁ, না ঠিক আছে, এক্সামের দিন কে কিভাবে নিজের টেম্পারামেন্টটা ধরে রাখতে, না ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে টেম্পোটা, তুমি যে রোজ পেসে যে পড়াশোনা করছো, হাল মানে নেগেটিভিটি আনা যাবে না, যে এটা হচ্ছে না হয়তো হবে না, এরকম ভাবা যাবে না। যে আমি মনে রাখতে হবে যে ক্লিয়ার করে নেবো, আমি বেরিয়ে যাব। তা টপিক গুলো আমরা সবাই রেগুলার পড়াশোনা, সবাই পড়াশোনার মধ্যেই রয়েছে, সিনসিয়ার ক্যান্ডিডেটরা, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না। বাট ওই আর কি, নেগেটিভিটি ঢুকে গেলেই প্রবলেম। স্ট্র্যাটেজি এগুলো যেমন পড়তে হবে, যেমন বিভিন্ন রকম অর্গানাইজেশন গুলো থাকে, বিমস্টেক, ব্রিক্স, হ্যাঁ, WTO, বিভিন্ন রকম WCO, হ্যান ত্যান অনেক কিছু রয়েছে আরো। তো সেগুলো একটু ছোট ছোট জিনিস, মানে পুরো কোনো না কোনো টপিক ছাড়া যাবে না। প্রিলিমসের গল্পটা হচ্ছে গিয়ে, প্রিলিমসে টপিকের ডিটেলে খুব বেশি ঢোকা দরকার পড়ে না এখন অব্দি আমি যা দেখেছি। টপিকের সুপারফিশিয়ালি পড়লে হয়, আর কিছু কিছু জিনিস একটু কোর ডিপে চলে যায়। তা তাই বাট বিভিন্ন জিনিস যেন কভার করা থাকে, যেমন রিজনিং এর ক্ষেত্রে যেমন ক্লক ক্যালেন্ডার যেন কভার করা থাকে, যদি এক দুটো কোশ্চেনের সময় চলে আসে না, যেন কেউ না, টপিক যেন আনকভার না থাকে। প্রিলিমসে এটাই মূল থিওরি। কারণ মেন্সের মতো না যে একটা সাবজেক্টে কম করলাম, একটা সাবজেক্টে আমি কন্ট্রোল করতে পারবো, এখানে কিন্তু একটা কোশ্চেনের ইকুয়াল ইম্পর্টেন্স। আর সেটাই আমি বলবো যে এইভাবে করেই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, হয়ে যাবে এইভাবেই। আর যেগুলো ধরো বেশ। কোশ্চেন, ধরো একটু ক্রিটিক্যাল কোশ্চেন থাকে অনেক সময়, যে ইজি কোশ্চেনকে ক্রিটিক্যাল বানিয়ে দেওয়া যায়, যেমন 1 2 3 কারেক্ট, 2 4 কারেক্ট, 1 2 4 কারেক্ট, এগুলো এই ধরনের কোশ্চেন যদি মনে হয় যে না পারছি, তাহলে এগুলো অ্যাটেন্ড করার দরকার নেই। বা ম্যাচ মেকিং কোশ্চেন গুলো, আবার এগুলোর মধ্যে আবার খুব ইজিলি মানে মানে এলিমিনেটও করা যায় সঠিক উত্তরটাকে, বা ভুলগুলোকে সরিয়ে দিয়ে চুজ করা যায়। আর ক্যান্ডিডেটকে একটু মাথা খাটাতে হবে বেশি, মানে জাস্ট বক ডাউন করলাম উত্তরে দিলাম ওরকম তো নয় সাবজেক্ট প্রিলিমস এক্সামটা। মাথা খাটাতে হবে, যে সূক্ষ্ম পড়লামও এবং ইউটিলাইজ করলাম সেইভাবে, ব্যাপারটাকে পেপারটাকে ভিজুয়ালাইজ করতে হবে যে কি করতে, কি দেখাতে চাইছে পেপারটায়, এটাই। ওকে, তো অনেকটা হেল্প হবে স্যার স্টুডেন্টদের। তো আজকে আলোচনাটা আমরা এখানেই ফিনিশ করছি। আবারও জ্ঞানপীঠ ক্লাসেস এর পক্ষ থেকে আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেকটা সময় আমাদের দিলেন এবং যে না, পয়েন্টগুলো ঠিক। বললেন আমি স্টুডেন্টদেরকে বলবো যে মানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভ্যালিড। এখানে মানে একটাই কথা বুঝতে হবে যে মানে পরীক্ষার দিনটাও প্রিপারেশনের 25টা দিনের মতোই ইম্পর্টেন্ট, তো পরীক্ষার দিনটাকে কোনোভাবে হালকা দেওয়া যাবে না। তো না, পাশে না। কে কি করছে, কে কে কত জলদি করে করে ফেললো নজর না দিয়ে নিজের কোশ্চেনটুকু দেখাটা অনেক বেশি দরকার। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ স্যার। তো থ্যাংক ইউ, আজকের থ্যাংক ইউ। সেশন আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। ওকে।